তুই জানিস না দি ভাই, তোর বিয়ের আগে যেই কুষ্টিটা মেলানো হয়েছিল না অগ্নির সঙ্গে, সেই কুষ্টিটা আসলে তোর না, ওটা আমার, এই মেঘলা দেবরায়ের। কারণ তোর কুষ্টিটা তো ও বাড়িতে পাঠানোই হয়নি, ঠাম্মি ভুল করে আমার কুষ্টিটা পাঠিয়ে দিয়েছিল। মিথ্যে কথা, সব তোর বানানো কথা। ঠিক আছে, আমি মিথ্যে কথা বলছি, তুই একটা কাজ কর, তুই গিয়ে ঠাম্মিকে জিজ্ঞেস কর, ঠাম্মি তো আর মিথ্যে কথা বলবে না। বল, বড় আন্টির গুরুমার কথা অনুযায়ী যেই মেয়েটা অগ্নিকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে, সেই মেয়েটা তুই নোস দি ভাই, সেটা আমি। নেহাতি আন্টি ওই সত্যিটা জানে না, তাই ওসবকে লক্ষ্মী চক্কি বলে। উপস, সরি বলতো। আর মিথ্যেই তুই জিজুর ওয়াইফ আবার অহংকারটা করিস। অবশ্যই এরকম একটা ঘটনা কদিনই বা চাপা থাকবে বল? যেদিন ওই বাড়ির লোকেরা এই সত্যিটা জানতে পারবে, সেদিন কুষ্টি বদলের মতো তোকেও না আবার। মেঘলা, আসতে দি ভাই, নার্সিংহোমের ভেতরে বা সারাউন্ডিংসে এত জোরে চিৎকার করতে নেই, তুই জানিস না? আর তাছাড়া এটা একটা সেন্সিটিভ ইস্যু, কেউ জানতে পারলে কি হবে বলতো? আবার তো সেই মেঘলাকে নিয়ে টানাটানি হবে, তাই না? একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ মেঘলা, অগ্নির সাথে আমার কুষ্ঠি মিলুক কি না মিলুক, অগ্নি আমার স্বামী। আগুনকে সাক্ষী রেখে আমাদের দুজনের বিয়ে হয়েছে, সুতরাং অগ্নির সমস্ত বিপদে আমি ওর পাশে থাকবো, ওকে বাঁচাবো। আবার সেই এক ডায়লগ দি ভাই। আমি তোকে এক্ষুনি কি বললাম? তুই পারবি না, কখনো পারবি না, কোনোদিনও পারবি না। জিজুকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা আমি, আর যদি কেউ মারতে পারে তাহলেও সেটা। একটু আগে তুই আমাকে একটা খেলার প্রস্তাব দিয়েছিলি না? এখন সেই খেলার প্রস্তাবটা আমি তোকে দিচ্ছি। আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব, তুই পারলে আমায় আটকে দেখা। কি রে, সেই কোন সকালে বেরোলি, বললি উকিলে খোঁজ করতে যাচ্ছিস, কি হলো? আর খোঁজ দিদি রে, ভাবলাম একবার ভাগ্নেটাকে দেখে যাই। কাল সারা রাত চোখের সামনে না ভাগ্নের মুখটা ভাসছিল, তা দেখতে গেলাম এক, দেখে ফেললাম আরেক। কেন, কি হয়েছে অগ্নির? যেটা দেখলাম সে না 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 না, যা দেখলাম সেটা তোকে বলা যাবে না, এটা তোর জানার নয় রে দিদি। এই বাজে ভনিতা করবি না তো, আমার অগ্নির যদি কিছু হয় না আমি কিন্তু। কিচ্ছু হবে না, অগ্নি নয় রে দিদি, অগ্নি নয়। তাহলে তোর আদরের বৌমা আয়ুষী। কেন, কি করেছে ও? যে ভয়টা পাচ্ছিলাম আয়ুষী ঠিক সেটাই করে ছাড়লো। কালকে আমি এত করে সবিকে গার্ড করার চেষ্টা করলাম, আজ একবারে বাড়িতে সুবিধা না করতে পেরে সবিককে একেবারে বাড়ির বাইরে নিয়ে চলে গেল। যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, যে করে হোক আমাকে সত্যিটা খুঁজে বার করতেই হবে। আজ আজ আয়ুষীও সব জানতে পেরে গেল, এরপর আয়ুষীকে আমাদের আর শান্তিতে থাকতে দেবে? মা ঠিকই বলে, ও মেয়ে একেবারে সুবিধার মেয়ে নয়। তাই তো ভাবছি রে দিদি, এইরকম বৌমা নিয়ে তুই কি করে সংসার করবি? এ তো একেবারে রক্তবীজের ঝাড়। জামাইও বলি হারি, কারুককে কিছু না বলে দিব্যি ওকে নিয়ে চলে গেল। এতে তোর জামাইয়ের কি দোষ রে? হ্যাঁ দিদি, তুই জানিস না এই মার মেয়ে পাক্কা মায়াবিনী, কখন যে কার মাথার উপর জাদুটনা করবে সেটা মা তারাও জানেন না। সত্যি কাল কত অগ্নি অগ্নি করে যাত্রাপালা করলি, আর আজকে একেবারে
এ তো যাতে গিরগিট রে দিদি, টুকটাক রং বদলে ফেলছে। ভুল করে ফেলেছিস, ভুল করেছিস রে দিদি, মস্ত বড় ভুল করেছিস এই মেয়ের সাথে বিয়ে দিয়ে। এখন সেই ভুলেরই মাসুল তোকে গুনতে হচ্ছে। কি করে বুঝবো বল? রীতিমতো ঠিকুজি কুষ্টি মিলিয়ে তবে এই বিয়েতে আমি এগিয়েছিলাম। ভাগ্য যে আমাকে এভাবে পথে বসাবে কি করে বুঝবো? ভাগ্যের হাতে মার খেতে চাইলে খাও মা, কিন্তু আয়ুষের জন্য আমার সৌভিকের গায়ে যদি কোনো আঁচড়ে লাগে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। কিন্তু স্যার, আঙ্কেলও তো এখনো ব্যস্ত, ফিরে যাব? না না, এখানেই বরং একটু ওয়েট করি। অপেক্ষা যখন করতেই হবে তখন ভেতরে এসে করলে ভালো হতো না? আচ্ছা মিস্টার মুখার্জি, নেক্সট স্যাটারডে তাহলে আমরা ওই কিন্তু থেকেই শুরু করব। থ্যাংক ইউ। ইয়েস, তাহলে ডাক্তারের চেম্বার থেকে সোজা উকিলের চেম্বারে। মানে নার্সিংহোমে যাওনি? আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? জানো তো, কবি আর উকিলদের প্রজাতি হচ্ছে ত্রিকালদর্শী। উকিলদের হাজারো চোখ, বুঝলে? যাই হোক, বলছি, ভদ্রমহিলার সঙ্গে কথা বলে কোনো ক্লু পাওয়া গেল, নাকি সারাদিন পরিশ্রম করার পর খালি হাতে? শুধু ক্লু নয় আঙ্কেল, আমি আজকে যা জানতে পেরেছি তারপরে তো এতদিন আমি শুধু অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করছিলাম। সেই লড়াইয়ে কখনো বা আমার পাশে, কখনো বা আমার বিরুদ্ধে আমার দুই মা ছিলেন। কিন্তু আজ যে আমি আর একজন মাকে আমার নিজের চোখে দেখে এসেছি, তার অসহায়তার কথা শুনে এসেছি। সেদিন রাতে কি কি হয়েছিল আমি সব শুনে এসেছি। অন্যায় হোক, ভুল হোক, কিন্তু আমার সমস্ত কাছের মানুষরাই তো রয়েছে সেখানে। আমি কষ্ট পাচ্ছি আঙ্কেল, কিন্তু ওই একই কষ্ট অন্য কেউ পাক আমি চাই না আঙ্কেল। হাতের থেকে এক খাবলা মেরে মাংস তুলে নাও, কিন্তু রক্ত যেন না পড়ে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বাট টাফ। জিজু প্রায়ই অফিস থেকে ফেরার সময় ক্লাবে যেত আর ওখান থেকে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরতো। আর সেটা নিয়ে দিভাই কিছু বলতে গেলেইও দিদিভাই, ঘুমোনি তুমি এখনো? অনেক তো রাত হলো, তুমি এখনো জেগে কি করছো? আয়ুষী কবে এত বড় হয়ে গেল মোহনা, আমরা কেউ জানতেই পারলাম না। আমাদের কাউকে কোনো কথা বলে না। আচ্ছা, মনে সত্যি অগ্নি আয়ুষীর গায়ে হাত তোলে, অথচ আমাদের কাউকে কিচ্ছু বলেনি। আমরা চিন্তা করব বলে, আমরা ওকে নিয়ে ভাববো বলে। তুমি বলো, আমি যদি ওর জন্য চিন্তা না করি, আমি যদি ওর জন্য না ভাবি, তাহলে কে ভাববে বলো? আমি তো ওর মা। ও এত কথা চেপে রাখতে শিখে গেছে, একদিনের জন্য কিছু বলেনি। কি করে জানবো মেয়েটা এত বড় ফাঁকি দেবে আমাকে? ওকে দেখলে মনে হতো যে ও চোখ মুখ দেখলে ও ভালো আছে তো, সুখে আছে তো, কিন্তু কখনো আমায় কিচ্ছু বলেনি।
আজকে যদি মেঘলা এই কথাগুলো আমায় না বলতো, আমি তো কিছু জানতেই পারতাম না মোহনা। এত ভদ্র শিক্ষিত একটা ফ্যামিলি নিজে থেকে এত ইন্টারেস্ট দেখে আয়ুষীকে নিয়ে গেল বাড়ির বউ করে, তারা যে এরকম, এটা এটা কারো পক্ষে বোঝা বা ভাবা সম্ভব নয় দিদিভাই। তুমি দেখো এত কিছুর পরেও আয়ুষী ওদের বাড়িতে চলে গেল আমাদের কাউকে কিচ্ছু না বলে। তোমাকে এখন শক্ত হতে হবে আয়ুষী। মাথা এবং মনকে একই রাস্তায় চালাতে হবে। সাম দাম দণ্ড ভেদ, এখন কঠোর হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। আমি আমার আপনজনদের বিরুদ্ধে লড়াই করব কি করে বলতে পারেন? তুমি তো অধর্মের বিরুদ্ধে লড়ছো, অসত্যের বিরুদ্ধে লড়ছো, পাপের বিরুদ্ধে লড়ছো আয়ুষী। আমি পারবো না আঙ্কেল, কিছুতেই পারবো না। তোমার মা কিন্তু একদিন পেরেছিলেন আয়ুষী। ইয়েস, কর্ণকুন্তী সংবাদ পড়া আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন রাতে কর্ণের ঠিক একই কথা মনে হয়েছিল। সহোদর ভাইদের বিরুদ্ধে লড়বে কি করে, দাঁড়াবে কি করে। সেই রাতেই কুন্তিকে ফিরিয়ে দিতে দিতে কর্ণ কি বলেছিল জানো? জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সৎ গতি থেকে ভ্রষ্ট নাহি হই। চোখের জল যেমন তোমার মিথ্যে নয়, তেমনি এতদিনকার পরিশ্রম তোমার মিথ্যে নয় আয়ুষী। চোখের জল অতি বিষম বস্তু, যে কোনো জিনিসকে ওলট পালট করে দিতে পারে। তাছাড়া তোমার তো জয়ের লোভ, যশের লোভ, রাজ্যের লোভ নেই। তুমি তো তোমার পরিজনদের বাঁচানোর জন্য, তোমার আত্মীয়দের বাঁচানোর জন্য তুমি লড়ছো, সম্পর্ক বাঁচানোর জন্য তুমি লড়ছো। বীরের স্পিরিটটাকে বজায় রাখাও কিন্তু অন্যতম একটা কঠিন কাজ, মনে রেখো আয়ুষী। কিন্তু আঙ্কেল বারবার আমাকেই কেন এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে বলতে পারেন? কখনো মনে হয় সমাধান আমার হাতের সামনে, আবার কখনো হাজারো হাতরেও আমি খড়কুটো খুঁজে পাই না। কার সাথে কথা বলবো, কি নিয়ে কথা বলবো, কার পাশে দাঁড়াবো, কিছু বুঝতে পারছি না আঙ্কেল। প্লিজ আমাকে হেল্প করুন। আমি কোর্টে গিয়ে কি বলবো? আমার একজন উকিল থাকবে, সেই তোমাকে সাহায্য করবে। আর আপনি? অর্জুন এখন কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হবে আয়ুষী, তাই তো? আমার হাতেই থাকবে রথের রশি, কিন্তু গন্তব্যটা স্থির করতে হবে তোমাকেই। আমি শুধু একটাই রাস্তা চিনি আয়ুষী, সেটা হলো সত্যের রাস্তা। তোর বিয়ের আগে যেই কুষ্টিটা মেলানো হয়েছিল না অগ্নির সঙ্গে, সেই কুষ্টিটা আসলে তোর না, ওটা আমার। এটা মেঘলার অনারের পার্টি, বুঝতে পেরেছো? মেঘলার পার্টি। সো মেঘলা ছাড়া আমি কাউকে চাই না, রাইট? আমিও তো সেই পথেই হাঁটছি আঙ্কেল। এই পথটা খুব দুর্গম, আমি জানি। তাই তো মাকে সঙ্গে নিয়ে আসতে পারিনি, অনেক পিছনে ফেলে এসেছি। তবু আমায় তো থেমে গেলে চলবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আসলে কি জানো তো দিদিভাই, আয়ুষী না খুব খুব অ্যাডামেন্ট হয়ে পড়েছে। ও দৃঢ় বিশ্বাস যে অগ্নি কিছু করেনি, কিছু করতে পারে না, অগ্নি নির্দোষ। কিন্তু কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ সব সব অন্য কথা বলছে। শুধু কি কাগজপত্র? আমরা কি বলিনি মোহনা? কিন্তু এখন তো মনে হচ্ছে সবই ঝোঁকের মাথায় করেছি। সত্যি মিথ্যে, থানা, পুলিশ এসব করতে গিয়ে আমি আমার মেয়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছি মোহনা। ও তো আমারই মেয়ে, হয়তো আমারই শেখানো সংস্কার নিয়ে আঁকড়ে থাকতে চাইছে, তাই হয়তো নিজের সংসারটাকে বাঁচাতে চাইছে। আচ্ছা মোহনা, আমি আয়ুষীর সংসারটা ভেঙে দিলাম না তো? তুমি কি বলছো দিদিভাই? এত দুর্বল হলে চলে বলো?
আয়ুষের সঙ্গে যা হচ্ছে, দাদা ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে, সব কিছু জানার পর শুধুমাত্র ঘরের দোহাই দিয়ে তুমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাও? সত্যিটা কিন্তু আমরা কেউই জানি না মোহনা। এটাও তো হতে পারে আয়ুষী ঠিক, অগ্নি সত্যিই নির্দোষ। তুমি, আমি, আমরা সবাই বোধহয় এটাই চাই দিদি ভাই। মনে মনে হয়তো এটাই আশা করছি যে অগ্নি যেন নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু সমস্ত এভিডেন্স যদি অগ্নির দিকেই আঙুল দেখায়, সেক্ষেত্রে তুমি বা আমি তো হেল্পলেস। তুমি যত সহজে কথাগুলো বললে, অত সহজে যদি আয়ুষী কথাগুলো বুঝতো। কিছু না গো, মেয়েটাকে চোখের সামনে দেখতে পেলেও অন্তত একটা সান্ত্বনা থাকতো। আসলে ও বাড়িতে আছে বলেই বোধহয় আমার এতটা ভয় ভয় করছে। এখন একা একা ও বাড়িতে কি করছে মেয়েটা কে জানে। ও তোমার মেয়ে দিদি ভাই, ও ঠিক নিজেকে সামলে নেবে, তুমি দেখো। তোমার এই এত চিন্তা করা এটা একটু কমাও তো। এই করে করে খাওয়া দাওয়া ঘুম সব তো মাথায় উঠেছে তোমার। আচ্ছা বলো তো, এরকম করে কি তুমি ভালো থাকবে নাকি দাদা ভাইয়ের আত্মা শান্তি পাবে বলো? আয়ুষী তো এখন এখানে নেই। তুমি কয়েকটা দিন ও বাড়ি থেকে ঘুরে এসো না, ভালো লাগবে। না গো, কোথাও যেতে আর একদম ইচ্ছে করে না। আমি বরং দাদাকে একটা ফোন করি। তাই করো। অপু, দেখেছিস? হ্যাঁ রে অপু, দাদা, কি মজার ব্যাপার দেখ অপু। আজও আমরা বুঝে যাই আমাদের ভাই বোনদের একে অপরকে কখন দরকার। আমি সূর্যকে তোর কথা বলছিলাম জানিস। দাদা আয়ুষীটার জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। মেয়েটা একা একা ও বাড়িতে চলে গেল, ওর জন্য খুব মন কেমন করছে দাদা। কি করছে মেয়েটা একা একা কে জানে। ভয় পাস না রে অপু, তোর মেয়েটার উপরে বিশ্বাস রাখ। ও তোর মেয়ে অপু, ও কোনোদিন ভুল করতে পারে না রে। এত রাতে আবার কে এলো? দাদা, কেউ একজন এসছে বোধহয়। আমি এখন ফোনটা রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, যা দেখ। কে এলো এত রাতে? তুই এই সময়?